বলো। ওগো তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। সোনা এসো না, একেবারে কাছে এসো, আমাকে ধরা দাও। আমায় বলেছে লখাই স্কুল ছুটি হওয়া মাত্র সোজা রাজপ্রাসাদে ছুটে আসবি। না জানি গর্ভধারিণী জননী তো আমাকে ছাড়া এক মুহূর্ত থাকে না। না জানি একটি বেলা গত হয়ে গেল বলে আমার জন্য চিন্তায় চিন্তিত হয়ে পড়েছে। তাই তো বিলম্ব করব না। আমি যে বড্ড ক্ষুধার্ত, এই মুহূর্তে মাকে গিয়ে বলবো, মা আমাকে বাটি ভরা দুধ দাও, আমি পান করতে চাই। বিলম্ব নয়, এই মুহূর্তে ছুটে যাই আমি সেই আমাদের রাজপ্রাসাদে। কি দেখছি আমি? লক্ষিন্দর যেন পাঠশালা থেকে গৃহে ফিরে যাচ্ছে। তাই তো এই মুহূর্তে আমাকে লক্ষিন্দরকে বিয়ের কথা স্মরণ করিয়ে দিতে হবে। লক্ষিন্দরকে যদি বিয়ের কথা স্মরণ না করিয়ে দিই, তাহলে তো আমি বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হতে পারবো না। তাই আমি এই মুহূর্তে মনস্তার রূপ দূরে রেখে সাজলাম আমি সুন্দরী রমণী, আর নাম হবে আমার সোনা। সুন্দরী রমণী, নাম হবে আমার সোনা। এই তো আমি আজ সেজেছি সোনা, তাই প্রত্যেকদিন লক্ষিন্দর এই পথ দিয়েই সে বাড়ি ফিরে যায়। আজও যাবে, সেই আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। এই তো আর কিছু দূর পথ গেলেই আমি রাজপ্রাসাদে পৌঁছে যাব। যাই, এই মুহূর্তে আমি ছুটে যাই। আমি ছুটে যাই না কেন? এ কি যুবক, তোমার ঘরে মা বোন নেই? কেন কেন? তুমি আজকের দিনে আমায় ধাক্কা মারছে কেন? আমি তোমাকে ধাক্কা দিয়েছি? হ্যাঁ। হয়তো তোমার কোথাও ভুল হচ্ছে। আমি তোমাকে ধাক্কা দেইনি, তুমি আমাকে ধাক্কা দিয়েছো। না, আমি ধাক্কা দিইনি, তুমিই ধাক্কা দিয়েছো আমায়। ও তাই নাকি? হ্যাঁ। সত্যি সত্যি যদি এই প্রথমাজি তোমার কাছে কোনো অন্যায় হয়ে থাকে, এই প্রথমাজি সত্যি যদি আমি তোমাকে ধাক্কা মেরে থাকি, তাই আমাকে ক্ষমা করে দিও, আমাকে যেতে দাও। তোমাকে যে আমি কিছু কথা জিজ্ঞাসা করতে চাই। কিছু কথা জিজ্ঞেস করবে? হ্যাঁ। বলো না। এমন কি বলতে চাও এই প্রথমাজে? তুমি যা বলবে আমি তাই বলবো। বেশ, বলো তো তুমি কোথায় গিয়েছিলে? আমি গিয়েছিলাম গ্রাম্য পাঠশালায়। পাঠশালায়। তুমি এখন নিশ্চয়ই গৃহে ফিরে যাচ্ছ। সত্যই? তো একটা কথা বলবো? বলো বলো। তোমার নাম কি? আমার নাম শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। তোমার পিতার নাম? পিতা হচ্ছে অধিপতি চাঁদ সওদাগর। অধিপতি চাঁদ সওদাগর? হ্যাঁ। তো একটা কথা বলি, বলো বলো। তুমি বিয়ে করেছো? বিয়ে? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। কি যুবক, তুমি যে হাসছো। সত্যি তোমার কথা শুনে না হেসে আর পারলাম না। আচ্ছা বলো তো, একটি কথা বলবো তোমাকে, বিয়ে কি কোনো গাছের ফল, বিয়ে কি কোনো নদীর জল, বিয়ে কি কোনো খেলনার পুতুল, তাকে নিয়ে খেলাধুলো করা যায়? এ মা, এত বড় ছেলে হয়ে গেছো, বিয়ে কি সেটা জানো না? সত্যি ছোট থেকে পিতামাতা আমাকে বড় করেছে নিশ্চয়ই, কিন্তু বিয়ের কথা কোনোদিন তো আমার কাছে কোনোদিন প্রকাশ করে বলেনি। বিয়ে কি তুমি জানো? বলো বলো। বিয়ে করলে তুমি আমার মতো এক সুন্দর রমণী পাবে, তাই না? সে তোমাকে খুব ভালোবাসবে। সত্যি এতক্ষণে বুঝতে পেলাম। আমি ভেবেছিলাম মেয়েটি আমার সঙ্গে কথা বলবে বলে প্রথম আজ আমার পথ ঘিরেছে। আমি বুঝতে পেলাম মেয়েটার মাথাটা গিয়েছে। আমাকে যেতে দাও, অনেক বিলম্ব হয়ে যাচ্ছে। আমার জন্য মা যেন চিন্তিত, আমাকে যেতে দাও। আমি জানি সেই লক্ষিন্দরের সর্ব অঙ্গে কোনো কাম ভাব নেই। সেই আমি কামিনীর কাছ থেকে কাম ভাব নিয়ে এসে আমি লক্ষিন্দরের গায়ে ছুঁড়ে মারলাম। কি তবে কি আমি ভুল করছি? আজকের দিনে যেন একটি অপরূপ সুন্দরী প্রথম আজ এসে আমার সঙ্গে কতগুলো কথা বললো, কিন্তু সুন্দরীকে কিছু না বলে আমি ফিরে যাচ্ছি। না না না, ওই সুন্দরীর সঙ্গে যে আমাকে কথা বলতে হবে, কেননা সুন্দরীর মুখখানা যেন আমার দুই নয়নে ভেসে ওঠে। ওই সুন্দরীর সঙ্গে আমাকে যেই করে হোক কথা বলতেই হবে। কিন্তু কি করে কথা বলি, কেমন করে কথা বলবো? সুন্দরী এই যে শুনছো, অভিমান করেছে এতক্ষণ ধরে। সে কথা বলেছে, আমি কথা বলিনি বলে আমার উপরে অভিমান করেছে। না, আমি আরেকটি বার যাব। এই যে শোনো না, সত্যি অভিমান করারই কথা।
আমার সঙ্গে কথা বলেছে, আমি বলিনি। এখন সে কথা বলছে না, আমি বলছি। না না না, আর একবার যাই। এই যে শোনো না, তোমাকে বলছি, আমাকে বলছো তুমি যখন? সত্যি বলেছো। আজকের দিনে কেন যে এই প্রথম আজই এসে তোমার সঙ্গে সাক্ষাৎ হবার পর আমার কি মনে হচ্ছে জানো? এমন কি মনে হয়? তোমার মতো অপরূপ সুন্দরী এই মনে হয় তোমাকে আমি প্রথম দেখলাম। কি বলছো? কি সুন্দর যেন তোমার দুটি চোখ, কি সুন্দর যেন তোমার মুখখানা, কি সুন্দর যেন তোমার দুটি ঠোঁট। তাই আজকের দিনে তোমার পরশে জীবন আমার ধন্য হয়েছে গো। কি বলছো যুবা? তাই একটি কথা বলবো। কি বলো? ও গো তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। সোনা, এসো না, একেবারে কাছে এসো, আমাকে ধরা দাও। কোথায় পালিয়ে গেলে? তোমারি পরশে
আমাকে ছেড়ে তুমি যেও না, তোমাকে ছাড়া আমি যে এক মুহূর্ত থাকতে পারবো না। এসো না, কেন দূরে, একটিবার তুমি ধরা দাও, এসো সোনা। শোনো যুবক, বলো, আমি বলো। তোমায় কিছু কথা বলি। তুমি যদি আমায় আজকের দিনে বিয়ে করো, হ্যাঁ, হ্যাঁ। তোমার পিতামাতা যে আমায় কিছুতেই গ্রহণ করবে না। তোমাকে পেতে হলে আমাকে কি করতে হবে বলো না? আমাকে পেতে হলে তুমি এই মুহূর্তে গৃহে ফিরে না গিয়ে তুমি এই মুহূর্তে গোসা ঘরে প্রবেশ করো। গোসা ঘর? হ্যাঁ, সেই গোসা ঘরে প্রবেশ করতে গেলে আমি তোমাকে পাবো? হ্যাঁ। তবে যদি তাই হয় সোনা, আজকের দিনে তোমাকে পেতে হলে আমাকে যদি গোসা মন্দিরে প্রবেশ করতে হয়, তাই তো বিলম্ব করব না। এই মুহূর্তে তোমারই কথা মতো ওই দেখা যায় আমাদের সেই গোসা মন্দির, সেই গোসা মন্দিরে আমি এই মুহূর্তে আমি প্রবেশ করলাম। ওই তো আমি সেই লক্ষ্মীন্দরকে গোসা ঘরে প্রবেশ করিয়েছি। এবার দেখি লক্ষ্মীন্দরকে বিয়ে না দিয়ে সেই চার সওদাগর কিভাবে চুপ করে থাকে। হে ভগবান, আমার লখাই সকাল 10টার সময় স্কুলে গেছে, কিন্তু অবসর হয়ে গেল। কিন্তু কই লখাই আজও ফিরে এলো না কেন? ওরে হতভাগ্য সন্তান আমার, তুই তো জানিস বাবা, তোকে আগে মুহূর্ত না দেখলে আমি স্থির হয়ে থাকতে পারি না। কেন রে হতভাগ্য সন্তান, কেন আজকের এই হতভাগী মাকে দুঃখ দেওয়ার জন্য কোথায় রয়েছিস? আয় না বাবা, আয় একটিবার তোর এই হতভাগী মাকে মা মা বলে ডেকে সান্ত্বনা দে। আরে কতক্ষণ, আরে কতক্ষণ রে পুত্র এমনি ভাবে মাটি ভরা দুঃখ নিয়ে এই পথমারি চেয়ে থাকবো? আই লখাই, আয় একটিবার তোর এই হতভাগী মায়ের কাছে ফিরে আয়, ফিরে আয়। ও কোথায় গেলি রে? ওরে বাবি লখা, একবারে মা বলে
করেছিলাম গো। অন্তপুর থেকে যেন কান্নার জল ভেসে আসে, এমন কি হয়েছে রাজপ্রাসাদে? কে যেন ডুকরে ডুকরে কাঁদছে। না না, আমি একটিবার রাজপ্রাসাদে গিয়ে দেখি এমন কি হয়েছে। দেখি বৌরানী, বৌরানী, মা, কাকা বাবু, বৌমা, কি হয়েছে মা? আজ কেনই বা তুমি এমনি ভাবে ঢুকলে ঢুকলে কাঁদছো? আমার বুকের মানিক গো। বুকের মানে? তুমি কার কথা বলছো বৌমা? আমার লখাই যেন আজকের দিনে ঘরে ফিরে আসেনি গো। বৌমা, লখাই গৃহ মাঝে ফিরে আসেনি, আর লখাই আসেনি বলে তুমি ঢুকলে ঢুকলে কাঁদছো রাজপ্রাসাদে মা? ও গো কাকা বাবু, আমার জীবনে যদি লখাই না থাকে আমি কি নিয়ে বাঁচবো গো। বৌমা, অলক্ষণী কথা বলতে নেই বৌমা। লখাই গৃহ মাঝে ফিরে আসেনি বলে তুমি অঝর নয়নে কাঁদবে, কিন্তু তুমি জানো বৌমা, যে মায়ের চোখের জলে সন্তানের অকল্যাণে ফিরে আসে, সন্তানের যে অমঙ্গল হয় না। কিন্তু কাকা বাবু, লখাইকে না পেলে আমি কি নিয়ে বাঁচবো বলো না। বৌমা, যে লখাইকে আমি নিজ হস্তে না খাওয়াই দিলে আমার লখাই কোনোদিন খায় না। সে লখাই আজও ফিরে এলো না গো। বৌমা, আমার মন কি বলছে জানো না? লখাই আমাদের ছেলে মানুষ, না জানি কোনো বন্ধু বান্ধবদের সঙ্গে খেলাধুলা করতে করতে ওই বন্ধু বান্ধবের সঙ্গে বন্ধু বান্ধবের বাড়িতে গেছে। না গো কাকা বাবু, আমি সারা গ্রাম তন্ন বিতন্ন করে খুঁজে দেখলাম, আমি আমার লখাইয়ের স্কুলের বন্ধুদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে বললাম, ওরে কৃষ্ণ, ওরে আমার একটিবার বল না বাবা, আমার লখাইকে তোরা দেখতে চেয়েছি। কিন্তু তারা কি বললো বৌমা? ওরা সবাই বললো, রানীমা আপনার লখাইয়ের সঙ্গে আর আমাদের সাক্ষাৎ হয়। হে বৌমা, হে কি বলছো তুমি? কেউ তোমাকে ওই লখাইয়ের সন্ধান বলতে পারলো না? কিন্তু আরে লখাইকে না পেলে আমি যে বাঁচবো না। বৌমা, না মা না, আমি এতক্ষণে স্পষ্ট বুঝতে পারছি বৌমা, আমি এতক্ষণে স্পষ্ট বুঝতে পারছি। আমি যখন লখাইকে পাঠশালায় রেখে আসি, আমি লখাইকে বলেও এসেছিলাম, চোরে দাদু ভাই, তোমার যখন পাঠশালার ছুটি হবে আমি তোমায় নিতে আসব। কিন্তু আজকে রাজকার্যে ব্যস্ত ছিলাম, তো লখাইকে আনতে যেতে পারিনি বলে হয়তো আমার উপর অভিমান করে লখাই কারো বাড়িতে আছে। না গো কাকা বাবু, আপনি কোনোদিন সন্তানের পিতা হতে পারেননি তো, বৌমা, তাই সন্তান হারাবার যন্ত্রণা আপনি কি করে জানবে না? এই পৃথিবীতে যে কোনো মা সন্তানকে হারিয়েছে সেই মায়েরাই জানে সন্তান হারাবার যন্ত্রণা। আমি যে সন্তান হারা মা, বাহ বৌমা, বাহ। আজ তোমার মুখশ্রিত বাণী শ্রবণ করার পর আমি নিজেকে ধন্য মনে করলাম। তুমি ঠিক বলেছ বৌমা, আমি তো সন্তানের পিতা হতে পারিনি,
কিন্তু কেন জানো বৌমা, আজ আমি কেন সন্তানের পিতা হতে পারিনি? তোমাদের মুখপানে চেয়ে আমি আমার সব অঙ্গের আহ্লাদ সব বিসর্জন দিয়েছি। আমি বিবাহটুকু করলাম না শুধুমাত্র তোমাদের মুখপানে চেয়ে। বাবু, আমি জানি গো, বৌমা, আমি জানি তুমি তো লকাইকে শুধু গর্বেই ধরেছ মা, কিন্তু লকাইকে আমার এই দুটি হাতে ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছি। এর পূর্বে তোমার ছয়টি সন্তানকে আমি কোলে পিঠে করে মানুষ করেছিলাম, কিন্তু আমার সন্তানদেরকে আমি চিরদিনের মতো হারিয়ে দিয়েছি। যদি আজ আমি আমার এই লখাইকে হারিয়ে দেই, বলুন না কাকা বাবু, আমি কি নিয়ে বাঁচবো বলো না? বৌমা, আমি তো লখাইকে পাঠশালায় রেখে এসেছিলাম, তো তাই তো লখাই যখন গৃহমাঝে ফিরে আসেনি, আমিও তোমার পবিত্র রাজ প্রাসাদে দাঁড়িয়ে তোমার সামনে আমি কথা দিচ্ছি বৌমা, আমি যদি লখাইকে খুঁজে না পাই, না পান, এই বৃদ্ধ বয়সে কোনদিন তোমার সম্মুখীন হব না বৌমা। কাকা বাবু, আমি তোমায় কথা দিলাম, লখাইকে না পেলে, লখাইকে না পেলে আপনি এই রাজপ্রাসাদে আসবেন না। কোন মুখে আপনার কোনো মনেই ছিল না? লখাইয়ের দায়িত্ব আমি আপনাকে দিয়েছিলাম। আপনি সেখান থেকে হোক না কেন, এই মুহূর্তে আমার সন্তানকে আপনাকে ফিরে দিতে হবে। আমি যাবো, আপনাকে আমি কোথাও যেতে দেব না। আমি যাবো বৌমা। এই মুহূর্তে আমার লখাইকে ফিরিয়ে এনে দিন। চলে গেল, হতভাগী যেন কাঁদতে কাঁদতে চলে গেল। আরে কেনই বা কাঁদবে না? যে মায়ের এক এক করে ছয়টি সন্তানকে সাগরের জলে বিসর্জন দেয়, বহু ভাগ্যের বলে একটি সন্তানকে পেয়ে তার সব দুঃখ ভুলে গেছিল। আজ সেও সন্তান যদি গৃহমাঝে ফিরে না আসে, না জানি সন্তান হারানোর বিয়োগ ব্যথায় হতভাগী কাঁদতে কাঁদতে প্রাণটুকু বিসর্জন দেবে। না না, কথায় কথায় যেন অনেক বিলম্ব হয়ে গেল। আমি এই মুহূর্তে চম্পলার সারাটি নগর তন্ন বিতন্ন করে খুঁজব, সারা চম্পকনগর আমি ঢোল ঘোষণা করব। কেউ যদি আমার দাদু ভাইকে নিয়ে আসতে পারে এই রাজপ্রাসাদে, তাকে আমি 1,00,000 স্বর্ণ মুদ্রা দিয়ে পুরস্কৃত করব। আমি যাই সে লখাইয়ের সন্ধানে। দাদু ভাই, ওই সোনার কথা মতো অনেকক্ষণ হলো এই গোসা মন্দিরে প্রবেশ করেছি, তবে কি আমাকে নিয়ে যাওয়ার জন্য কেউ আসবে না? না না না, গোসা মন্দিরে প্রবেশ করেছি আমি ঠিকই করেছি। এই গোসা মন্দির থেকে যদি বের হয়ে যায়, আমি যে ওই সোনাকে কাছে পাবো না। আর দেখি কতক্ষণে আমাকে নিয়ে যাওয়ার জন্য এই গোসা মন্দিরে কেউ আসে কিনা। নেই, আমি যেন সারাটি চম্পকনগর তন্ন বিতন্ন করে খুঁজে এলাম, কেউ যেন লখাইয়ের সন্ধান দিতে পারলো না। যাকে জিজ্ঞেস করি সে যেন এসে বলে লখাইকে দেখে। তবে কি চম্পকনগরে লখাই নেই? না না, এ খুব মন্তব্য করা হচ্ছে মহাপাপ। আমি চাই
আজকে যদি আমি লখাইকে নাই বা পেলাম, আগামীকাল আবার লখাইয়ের সন্ধানে বেরিয়ে পড়বো। সারাটি চম্পকনগরে কোনায় কোনায় গিয়ে খুঁজবো, যেই করে হোক না কেন লখাইকে আমি ফিরিয়ে নিয়ে আসবো। কি দেখি, একে আজ আমি দেখছি গোসাঘরের দরজা তো প্রত্যেক দিন খোলা থাকে, কিন্তু আজকের দিনে কার এত অভিমান, কার এত অনুরাগ হয়েছে যে গোসাঘরে প্রবেশ করে দরজা বন্ধ করেছে? তবে কি লখাই? না না না, লখাই তো আমার ছেলে মানুষ, সে তো অভিমান সম্বন্ধে কিছু বোঝে না, অনুরাগ সম্বন্ধে সে জানে না। তাহলে কে প্রবেশ করতে পারে? না না, আমি একটিবার ডেকে দেখবো, যেই হোক না কেন আমি একটিবার ডেকে দেখবো এই গোসাঘরে কে প্রবেশ করে আছে। বলি কে কে এই গোসাঘরে প্রবেশ করে আছো? বেরিয়ে এসো, নইলে তোমায় অন্ধকার কারাগারে নিক্ষেপ করবো। এই তো মনে হচ্ছে মন্ত্রী দাদুর কণ্ঠস্বর। তবে কি দাদু আমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছে? না 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 না, আমি সাড়া দিই না কেন। কে, দাদু নাকি? লখাই, ওরে লখাই, এ কি করেছো দাদু ভাই? তুমি এ কি করেছো? তোমাকে আমি সারা চম্পকনগর তন্ন তন্ন করে খুঁজে এলাম, আর শেষ পর্যন্ত তুমি এই নোংরা গোসাঘরে প্রবেশ করে আছো ভাই। বেরিয়ে এসো দাদু, বেরিয়ে এসো। দাদু, তোমার বিহনে যেন মা জননী কেঁদে কেঁদে পাগলিনী প্রায়। এই গোসাঘর থেকে আমি বের হতে পারি, তার আগে তোমাকে যে আমার সঙ্গে অঙ্গীকার করতে হবে। আমি অঙ্গীকার করবো দাদু ভাই, তবু তুমি বেরিয়ে এসো। তবে যদি তাই হয় আমার সঙ্গে বলো, এক সত্য, দুই সত্য, সত্য তৃতীয়বার। আমার দাদু যাহা বলিবে আমি পারিব শতবার। বেশ দাদু, কিছুক্ষণ দাঁড়াও, এই মুহূর্তে আমি গোসাঘরের দরজাখানা খুলে দিচ্ছি, কেমন? এসো দাদু। লখাই, দাদু ভাই, এ কি সর্বনাশ করেছে তুমি? চেয়ে দেখো তোমার অঙ্গের দিকে, একটিবার চেয়ে দেখো। ওই অন্ধকার নোংরা গোসাঘরে প্রবেশ করেছ বলে মশাই যেন সর্বঙ্গ ক্ষত বিক্ষত করে দিয়েছে। চলো দাদু, চলো। দাঁড়াও দাদু, এই মুহূর্তে মায়ের কাছে চলো। আমি যাব, কিন্তু আজকের দিনে গোসাঘরে কেন প্রবেশ করেছি জানো? দাদু ভাই, তুমি যখন তোমার মনের কথাই বলবে, চলো না আমরা দুইজনে পথ চলবো, আর পথ চলতে চলতে তুমি তোমার মনের কথা বলবে। আমি তো সেই কথা বলিনি, তাহলে আমি মনের কথা বলেছি। তাহলে আগে বুঝতে পারছো দাদু? তুমি ওই না, বলো। শোনো শোনো গো দাদু, ও গো দাদু, আমি বলি যে তোমারে, বলো বলো। ওই আমি স্কুলে আর যাব না গো দাদু, জানাবে পিতারে। আমি স্কুলেতে আর যাব না গো দাদু, জানাবে পিতারে। আমি ওই স্কুলে আর যাব না, আর যাব না দাদু। শোনো শোনো ও গো দাদু, ও গো দাদু, বলি যে তোমারে স্কুলেতে আর যাব না গো দাদু, জানাবে পিতারে। আমি স্কুলেতে আর যাব না গো দাদু, জানাবে পিতারে। আমি আর স্কুলে যাব না। স্কুলে যাবে না? কিন্তু দাদু ভাই, বলো দাদু। তুমি এখনই ছেলে মানুষ, এ তোমার লেখাপড়া করার বয়স, আর তুমি এই বয়সে স্কুলে যাবে না, কিন্তু কেন? জানো দাদু, ওই স্কুলে আমি কেন যেতে চাইছি না? কেন? ওই না স্কুলের লেখাপড়া, ও গো দাদু, ভালো যে লাগে না। লেখাপড়ায় ও গো দাদু, আমার মন যে বসে না। ওই লেখাপড়ায় ও গো দাদু, আমার
ভাই? আমি যখনই স্কুলে যাই জানো দাদু, যখনই বই খুলে লেখাপড়া করব বলে মনে করি, লেখাপড়া করতে আমাকে যেন মোটেই ভালো লাগে না। ভালো লাগে না? না। কিন্তু আমার মন কি বলছে জানো? কি বলছে? তুমি হচ্ছে রাজপুত্র তো, হ্যাঁ। তুমি বুঝি তোমার পিতার সঙ্গে বাণিজ্যে যাবে? বাণিজ্য? হ্যাঁ। আমি বাণিজ্যে যাব না দাদু। তাহলে কি ব্যবসা করবে? আমি কোনো ব্যবসাও করব না। তাহলে তুমি লেখাপড়া ছেড়ে কি করবে? লেখাপড়া ছেড়ে কি করব জানো? হ্যাঁ। লেখাপড়া ছেড়ে দাও গো, ও গো দাদু, বিয়ে। লাগাই! চিল্লাচ্ছ কেন? বিয়ে? যার মুখ থেকে দুধের গন্ধ যায়নি সে নাকি বিয়ে করবে? বাহ 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 বাহ। কিন্তু দাদু ভাই, বিয়ে তো করবে, হ্যাঁ। কিন্তু বিয়ে করতে গেলে তো উপযুক্ত বয়স হতে হয়। না দাদু, আমি এই বয়সে বিয়ে করতে চাই। আর যদি বিয়ে না দাও আমি কি করব জানো? কি করবে? ওই না বিয়ে যদি না দাও দাদু গো, হই আমি প্রাণে মারা যাব। যাও যাও। বিয়ে যদি না দাও দাদু গো, হই আমি প্রাণে মারা যাব। ও দাদা। ও দাদু। আবার হস্তে ধরি পায়ে পড়ি, ও গো দাদু, বলি যে তোমারে বিয়ের কথা, ও গো দাদু, তুমি জানাবে পিতারে বিয়ের কথা, ও গো দাদু, তুমি জানাবে। ও দাদু। কখনোই না। আমার বিয়ের কথা যদি পিতার কাছে গিয়ে না বলো, আমি কি করব জানো কি দাদু? করবে তুমি? এই মুহূর্তে আমার এই সুন্দর প্রাণখানা, ওই দেখা যায় সম্মুখে একটি নদী, সেই নদীতে আমি বিসর্জন দেব। দাদু! দাঁড়াও দাদু ভাই, দাঁড়াও। কথাই কথাই তুমি যেন বলছো প্রাণকে বিসর্জন দেব। তুমি হয়তো জানো না দাদু ভাই, কি দাদু? 84 লক্ষ জনে ভ্রমণ করার পর একবার পেতে হয় মানব জনম। মানব জনম যে বড় দুর্লভ জনম ভাই। মানব জনম পেয়ে কেউ কখনো আত্মহত্যা করতে নেই। কিন্তু দানু দাদু, তুমি কি আমার সঙ্গে কথা বলতে বলতে ভুলে গেছো? আমার সঙ্গে তুমি 3 সত্য অঙ্গীকারে আবদ্ধ হয়েছো। অঙ্গীকার? সত্যি তো, আমি যেন ভুলেই গেছিলাম যে আমি তোমার সঙ্গে ত্রিসত্য অঙ্গীকার করেছি। তুমি যদি তাই হয়, এই মুহূর্তে তুমি যাও আমার পিতার কাছে গিয়ে এই 1 সপ্তাহের মধ্যে বলে আমার বিয়ের ব্যবস্থা করো। আর আমি কি করবো জানো দাদু? কি করবে? আমি ততক্ষণই যাই, আমি মায়ের সঙ্গে দেখা করে আসি। বেশ, যাও। কি সর্বনাশ করলাম আমি! আজ লখাইয়ের সঙ্গে ত্রিসত্য অঙ্গীকার করে কত বড় ভুল করলাম। আমি কোন মুখে সদাগরের কাছে গিয়ে বলবো যে আমাদের দুধের বালক বিয়ের জন্য বিচলিত হয়ে গেছে? না জানি সেই কথা বলতে গেলে আমায় কত অবহেলিত হতে হবে। হাজার হোক জল, আমি একজন বেতনভুক্ত কর্মচারী। তবে যে অঙ্গীকারে আমি আবদ্ধ হয়েছি, আমাকে বলতেই হবে। যাই, সদাগরের কাছে যাই। আমার কি আনন্দ! সত্য লক্ষ্মীন্দর পাঠশালায় লেখাপড়া করছে, সে উচ্চ শিক্ষা শিক্ষিত হবে, আমারই বর্তমানে রাজ সিংহাসনে বসে সে রাজ্য পরিচালনা করবে। আমি আমার বাকি জীবনে অবসর নিতে পারবো। কিন্তু লক্ষ্মীন্দর কতদূর শিক্ষা অর্জন করেছে আমার জানা নেই। মন্ত্রী মশাই এলে আমি সব ছেড়ে নেব। ব্যর্থ হয়ে গেল চাঁদ, ব্যর্থ হয়ে গেল। সব আশা যেন ধুলাই মিশে গেল। এই আপনি কি বলছেন মন্ত্রী কাকা? হ্যাঁ চাঁদ, তুমি মনে মনে ভেবেছিলে তোমার একমাত্র সন্তান সুশিক্ষিত হয়ে চম্পলার অধীশ্বর হবে, তাই তো? কিন্তু হলো না। সব আশায় যে জল ঢেলে দিল। জল কে ঢাললো?
বলবো চান, বলার জন্যই তো এলাম, কিন্তু যে কথা বলতে এলাম বলতেও যেন আমার সংকোচ বোধ হয়। বলতে এলেন, আবার বলতে সংকোচ বোধ হবে কেন? যদি একটিবার তুমি আমায় অভয় প্রদান করো। নির্ভয়ে বলুন। আমাদের লক্ষিন্দর আজ পাঠশালা থেকে গৃহ মাঝে ফিরে আসে লক্ষিন্দর ফিরে আসেনি, না। আর আপনি এই কথা বলবার জন্য ছুটে এসেছেন? এখনো লক্ষিন্দরের সন্ধানে আপনি যাননি? আমি না গিয়ে থাকতে পারি চান? লক্ষিন্দর গৃহ মাঝে ফিরে আসেনি বলে মহারানী অঝর নয়নে কাঁদছে। এমন সময় রাজপ্রাসাদে যাই আমি। রানীমার মুখে সবকিছু শোনার পর লক্ষিন্দরকে খোঁজবার জন্য সারা চম্পকনগর ছুটে আসি। কোথাও যেন লক্ষিন্দরকে পেলাম না। অবশেষে দেখি কিনা লক্ষিন্দর প্রবেশ করে আছে আমাদের ওই নোংরা গোসা। লক্ষিন্দর গোসাগরে প্রবেশ করেছে? হ্যাঁ চাঁদ, লক্ষিন্দরের এমন কিছু অভাব রহিয়াছে যার জন্য লক্ষিন্দর ওই গোসাগরে প্রবেশ করেছে। আমরা নাকি সবচেয়ে মূল্যবান বস্তু থেকে তাকে বঞ্চিত রেখেছি। এই মূল্যবান বস্তুটি কি? সেই কথা যদি একটিবার শোনো, পদস্থল থেকে মাটি সরে যাবে, সারা কষ্টটা যেন মস্তিষ্কে নেমে আসবে। তবে যে আমাকে শুনতেই হবে। লক্ষিন্দর আমায় তিনি সত্য অঙ্গীকার করে বলল, ওগো দাদু, তুমি যেই করে হোক না কেন, ছলে বলে কায়দা কৌশলে 1 সপ্তাহের মাঝে আমায় বিবাহ দিতে হবে। লক্ষিন্দর বিয়ে করবে? হ্যাঁ যা। কুলঙ্গার সন্তান সে আজ বিয়ে করবে, 4 জন গোসাগরে প্রবেশ করেছে। হ্যাঁ যা। ওরে কুলঙ্গার সন্তান, পিপিলিকার ডানা গজায় মরিবার তরে লক্ষিন্দর বিয়ের জন্য বিচলিত হয়েছে। লক্ষিন্দরের বিয়ে দেব না এমন যুক্তি আপনার কাছে নেই? আছে যা, আছে। লক্ষিন্দর আমাদের ছেলে মানুষ। লক্ষিন্দরের হাতে যদি আমরা একটা খেলনা তুলে দিতে পারি, লক্ষিন্দর খেলনা নিয়ে খেলনা করতে করতে করতেই সে বিয়ের কথা বিস্মরণ হয়ে যাবে। বলুন, সে এমন কি খেলনা পেলেই বিয়ের কথা বিস্মরণ হবে? পায়রা, গিরিবাজে পায়রা। পায়রা পেলে লক্ষিন্দর বিয়ের কথা বিস্মরণ হবে? হ্যাঁ যা। সত্যই যদি তাই হয়, এই মুহূর্তেই পায়রা নয়ন করবার জন্য ছুটে যাবেন উড়িষ্যার কটক শহর।